তাকে আসলে কোন ধারায় গ্রেপ্তার করা হচ্ছে। একটাতে আমি সম্ভবত পেলাম যে ইলেকশন সম্পর্কিত অপরাধ 171-এর A, D, E এরকম কতগুলো উপধারা আছে সেগুলোতে তাকে মানে তার বিরুদ্ধে অভিযোগ। আপনি কি এটা আমাদেরকে বলতে পারেন, আপনি কি আসলে বিষয়টা খোঁজ নিতে পেরেছেন যে কিসে আসলে তাদের কারণ এই অপরাধগুলোতে আমি দেখছিলাম 500 টাকা পর্যন্ত জরিমানার মানে শাস্তি, বা ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ এরকম আসলে দেখছিলাম। মানে তাহলে অপরাধের গ্র্যাভিটিটাও একটু বোঝার জন্য আসলে এই প্রশ্নটা বারবার করছি। সেখানে একটু অন্য অন্য মানে অন্যভাবে একটু জবাবটা দেওয়ার চেষ্টা করি আপনাকে। আমার মনে হচ্ছে এখানে বিষয়টা যেভাবে আমরা দেখছি যে সুযোগ পাওয়া মাত্রই কাউকে গ্রেফতার করা হচ্ছে, ওটাই হলো রিফ্লেক্স অ্যাকশন। একই সাথে দেখছি যে যত ধরনের আম, নৈতিক অপরাধ বলতে পারেন, বা ভুল সিদ্ধান্ত, বা একটি স্বৈরতান্ত্রিক প্রক্রিয়াকে জিয়ে রাখার প্রচেষ্টা, বা ওটার সাথে নিজেকে সামিল করা, ওই সব ঘটনাগুলো যেগুলো রাজনৈতিকভাবে বিশ্লেষণ হতে পারে এবং নিন্দা করা যেতে পারে, এই সব কিছুকে এখন ফৌজদারি অপরাধে রূপান্তরিত করার একটা চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু হয়তো আমি ওনাদের নির্দিষ্ট মামলা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ আমি ওগুলো ওভাবে দেখিও নাই, মানে আচ্ছা। পড়াশোনা করিনি এই মুহূর্তে ওগুলো নিয়ে। আই মিন, আপনি যা বলেছেন বা আবু আলম সাহেব যা বলছেন, you already commented on that. কিন্তু যেটা আমার মনে হচ্ছে যে এখন আমরা এমন একটা পর্যায়ে আছি বা পরিস্থিতিতে আছি দেশে, যে অনেকের অনেক কিছু নিয়ে খুব স্বাভাবিকভাবে যথেষ্ট আক্রোশ এবং ক্ষোভ আছে। আম, এবং নির্বাচন এ অংশগ্রহণ না করতে পারা এত বছর ধরে, আহ নির্বাচনে প্রতিনিধিত্ব না করতে পারার সুযোগ, মানে সুযোগ থেকে বঞ্চিত হওয়া যারা রাজনীতি সরাসরি করেন, এবং নাগরিক যারা ভোট দিবেন ভোট থেকে বঞ্চিত হওয়া, সেটার জন্য সারা দেশব্যাপী অনেকের মধ্যে অনেকে আছে যারা এগুলো নিয়ে বদের না, চিন্তা করছেন না, ওনারা মাইন্ড করেন না কি হয় না হয়, কিন্তু অনেকে আছেন যারা খুবই মাইন্ড করেন এবং মনে করেন যে তারা তাদের তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তো তারা আবার দেখছে যে এই এই অবস্থার খুব আশু সমাধান হচ্ছে না, মানে আমাদের এখনো পরিষ্কার না কবে নির্বাচন হবে, কে কিভাবে অংশগ্রহণ করতে পারবে, সবাই মিলে আসলে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাও এখন পর্যন্ত পরিষ্কার না। সো এই পরিস্থিতিতে, এবং যেখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের আসল অপরাধ যেগুলো হয়েছে, এই যে জুলাইয়ের হত্যাকাণ্ড বা তার আগের গুম, আমরা এখন যেগুলো নিয়ে কথা বলছি, স্বেচ্ছাচারীভাবে আটক করা, অনেক দিনের জন্য কাউকে বিনা বিচারে আটক রাখা, এই ঘটনাগুলো তো ঘটে গেছে, শুরু হয়নি অগস্ট 5 তারিখে। এগুলোর জন্যও কিন্তু কোনো বিচার এখন পর্যন্ত হয়নি। অনেকের মামলা না হয় বাতিল করা হয়েছে, কারো কারো মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সেভাবে জবাবদিহিতার মধ্যে সেভাবে কাউকে আনা হয়নি এখন পর্যন্ত। ক্ষতিপূরণ টতিপূরণ এগুলো তো দূরের কথা। সো ওই পরিস্থিতির মধ্যে একটা মানে সাংঘাতিক একটা বিচারহীনতার অবস্থার মধ্যে দিয়ে যখন আমরা এসেছি, এবং আমরা যেখানে দেখছি যে বিচারের জন্য মানুষের আকাঙ্ক্ষা আছে, একই সাথে তারা দেখছে খুব একটা সম্ভাবনা অনেকে দেখছে না, মনে করছে যে কে জানে কবে এই বিচারটা হবে, এটা আমি দেখতে পারবো কিনা। এই অবস্থার মধ্যে এটা খুব অস্বাভাবিক না যে যে যার মতো এখানে একটা কোনো একটা ব্যবস্থা করে নেওয়ার চেষ্টা করছে। এখন আমার খারাপ লাগছে, আবু আলেম সাহেবের খারাপ লাগছে, আপনার হয়তো খারাপ লাগছে যে মব সহিংসতা হচ্ছে। আমরা তো দেখছি যে কেউ কেউ বলছে আমাদের থেকে 2 প্রজন্ম ছোট যারা, তারা বলছে আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে এটা এক ধরনের বিচার হয়েছে। আমার তার সাথে ঘোর বিরোধিতা আমি করব, যে সে বলবে আপনি তো সুশীল, আপনি যে ভালো কথাগুলো বলতে থাকেন, আপনি বাস্তব অবস্থা বুঝেন না, আমরা কিসের মধ্যে দিয়ে গেছি আর কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই অবস্থায় আই থিঙ্ক আমাদের অন্য ধরনের সমাধানের কথাগুলো বলা শুরু করা উচিত। সবকিছু আমাদের কোর্টের মাধ্যমে সমাধান করা সম্ভব না। জ্ঞান আমার চাইতে আবু আলম সাহেব আরো ভালো জানেন হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইন দ্য কোর্টস। উনি ভয়ভীতির কথাটা তো বললেন। কোর্টের মধ্যেই যারা আছেন, যাদের দিকে আমরা তাকাচ্ছি যে ওনারা বিচার করে দেবেন, ওনাদের মধ্যেই তো অনেকের চিন্তা আছে, কারণ অনেকের পরিষ্কার ভূমিকা ছিল না। again নট অনলি 15 বছর, এর আগেও পরিষ্কার ভূমিকা ছিল না। যে যখন ক্ষমতায় গেছে তার কথা অনুযায়ী তারা চলেছেন, তারা তো এরকম সিলেক্টিভ কাজ অনেকদিন ধরে করে এসেছেন, এই জন্য তারা দেখছি তারা এখন পাল্টা সিলেক্টিভ কাজ করছেন। হুম। অন্যদিকে যারা ধরেন আরো একটু বেশি বিবেকবান, তারা আবার ভাবছেন যে আমি যদি এখানে যেটা আমার বিবেক আমাকে বলে করতে হবে, আইন আমাকে বলে করতে হবে, সেটা করতে গিয়ে আমি দেখবো 5 মিনিট পরে আমার চেয়ার নাই। তো তাদের তো ভাবতে হচ্ছে এই ব্যাপারটাই। আর এখানে আমরা অন্যরা যারা এই আইনের জগতের সাথে জড়িত আছি, উকিল টুকিল দিতে, আমরা কি সাপোর্ট দিতে পারছি, সিকিউরিটি দিতে পারছি? তা তো পারছি না। যে যার ধান্দা নিয়ে আছে, ব্যবসা নিয়ে আছে,
আমরা যেটা আমরা আশা করতে পারতাম যে আমাদের নেতৃত্বে যারা থাকেন, ওনারা রাজনৈতিক ব্যক্তিবর্গ হতে পারেন, আইনজীবীদের মধ্যেও তো নেতৃত্ব দেওয়ার লোকজন আছেন, ওনারা মিলিয়ে যদি এখানে একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারতেন যেখানে আমরা নিশ্চিত করতে পারতাম যে এখানে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা হবে। অ্যাজ আই সেড, আমরা ক্রান্তিকালীন অবস্থায়, চেঞ্জেস আর নেসেসারি, পরিবর্তন প্রয়োজন, কিন্তু পরিবর্তন করার একটা মানদণ্ড থাকবে এবং সেই মানদণ্ড অনুযায়ী আমরা চলবো। সেটা যদি আমরা পারতাম তাহলে আমরা এই ধরনের পরিস্থিতি হয়তো দেখতাম না। আমরা তো প্রথম দেশ না জি। যারা এরকম একটা ক্রান্তিকালীন পর্যায়ের মধ্যে দিয়ে গেছি, তাই না? অন্যরাও গেছে, বাট আমরা পার্টিকুলারলি মানে একটা ডিস্টার্বিং পরিস্থিতির মধ্যে আছি, যেহেতু আমরা এরকম কোনো প্রসেস ফলো করছি না, এক এক সময় এক একটা জিনিস হয়ে যাচ্ছে। আর অনেক কিছু এই যে ফৌজদারি মামলার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। জি।